ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, চলাচল সাময়িক বন্ধ, তদন্তে 5 সদস্যের কমিটি। আজই চালু হবে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত। ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার তাগিদ বিএনপির, বাধাগ্রস্ত না করার আহ্বান আমির খসরুর। জাতীয় ইস্যুতে একমত থাকলে বাধা তৈরি করতে পারবে না পরাশক্তি, বলছে জামায়াত। 20 নভেম্বর সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান। উমরা পালন শেষে ফিরে যাবেন লন্ডন। দেশের পথে রওনা দেবেন আগামী মাসের শেষে বা ডিসেম্বরের প্রথম দিকে। সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে একজনের নামে মোবাইল সিম দুটিতে নামিয়ে আনার সিদ্ধান্ত। টাকার বিনিময়ে নিয়োগ বদলির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। এবং 22 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর নদীতে মাছ ধরার উৎসব। মেঘনা তেঁতুলিয়ায় কাঙ্ক্ষিত ইলিশ পেয়ে উচ্ছ্বসিত জেলে। পদ্মার চাঁদপুর অংশে শূন্য জালে হতাশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। বেলা 12:30টার দিকের এ ঘটনার পর মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। জানা গেছে, মেট্রো রেলের লাইনের গার্ডারের জয়েন্টের একটা বিয়ারিং খুলে নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাতে ওই পথচারী হেঁটে যাবার সময় বিয়ারিংটি তার উপর পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। বিয়ারিং প্যাড বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি উপাদান, যা পিয়ার ও ভায়াডেক্টের সংযোগস্থলে বসানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এটি পড়ে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গত 18 সেপ্টেম্বর রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির একটি অংশে মেট্রো লাইনের ভায়াডাক্টের 4টি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়। রোববার দুপুর 12টায় মেট্রো রেলের 433 নম্বর পিলারের বিয়ারিং প্যাড হঠাৎ খুলে নিচে পড়ে যায়। এমন সময় নিচে দাঁড়িয়েছিলেন এক পথচারী। বিয়ারিং প্যাড সরাসরি তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ সময় আহত হন পাশে দাঁড়িয়ে থাকা আরো দুজন। উপরের থেকে ওই মেট্রো রেলের পিলারের নিচ থেকে স্প্রিংটা সুইটটা এই জায়গায় পড়ছে। সে পাথরটা স্প্রিং আমার দিকে আসছে, তখন আমার জীবন বাঁচাতে গিয়ে আমি এভাবে টেক দিই, ওই গ্লাস ব্যাংক আমার কাছে পড়ছে। ঘটনার পরপরই সেখানে উপস্থিত হয় মেট্রো রেল কর্তৃপক্ষ। জানায়, গাফলতি পেলে নেওয়া হবে ব্যবস্থা। তদারকি করা হয়, সবই করা হচ্ছে, ইনভেস্টিগেশন করা হয়েছে এবং এটার যে চেক করা দরকার ওটাও করা হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের কাজ হলো যাতে অ্যাক্সিডেন্ট আর না হয়। বেলা 2:30টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন সড়ক পরিবহন উপদেষ্টা। ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠনের কথা জানান তিনি। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারকে 5 লাখ টাকা অনুদান ও পরিবারের অন্য সদস্যকে মেট্রো রেলে চাকরি দেওয়ার ঘোষণা দেন তিনি। তদন্ত কমিটির রিপোর্টটা পেয়ে আমরা ডেফিনেটলি যেটা যথোপযুক্ত ব্যবস্থা করব। 2 সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট দেবে এবং এই কমিটি কি কি দেখবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। এদিকে দুর্ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। এর আগেও গত 18 সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের কাছে একইভাবে পিলার থেকে পড়ে যায় বিয়ারিং প্যাড। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম এবং কারওয়ান বাজার স্টেশনে আছেন স্বপন আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি মিমের কাছে। মিম, রাজধানীর ফার্মগেটে মেট্রো স্টেশনের 433 নং পিলারের পাশে কিন্তু আজ রোববার বেলা 12:30টার দিকে একটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু একজন ব্যক্তি তৎক্ষণাৎ স্পট ডেড হয়েছেন বলে আমরা কিন্তু এখানে উপস্থিত হয়ে দেখতে পেয়েছি। এখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা যেটি বলেছেন যে একজন নিহত হওয়া ছাড়াও কিন্তু 2 জন আহত হয়েছে বলে তারা জানিয়েছেন এবং আহতদের কিন্তু প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে কিন্তু এখানে প্রত্যক্ষদর্শীরা যেটি আমাদের জানিয়েছেন। তো এই ঘটনায় কিন্তু তৎক্ষণাৎ উপস্থিত হয়েছিলেন তেজগাঁও থানার ওসি। তিনি যেটি জানিয়েছেন যে নিহত
ব্যক্তির নাম আবুল কালাম আজাদ, তার বাড়ি শরীয়তপুর বলে তিনি কিন্তু নিশ্চিত করেছেন। তিনি যেটি বলেছেন যে নিহত ব্যক্তির পকেট থেকে প্রাপ্ত পাসপোর্টের তথ্য মোতাবেক তিনি কিন্তু আমাদের এই নিহত ব্যক্তির পরিচয়টি নিশ্চিত করেছেন। এবং আমরা যেমনটি এখানে এসে দেখছি যে এই ঘটনায় কিন্তু মেট্রো স্টেশন বন্ধ রয়েছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এই কারণে কিন্তু যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছেন। তো বেলা 12:30টায় ঘটা এই দুর্ঘটনা, এখনও কিন্তু এখানে উপস্থিত যে প্রত্যক্ষদর্শীরা তারা কিন্তু বেশ খানিকটা আতঙ্কিত এবং আমরা যেটি দেখছি এখানে উপস্থিত হয়ে যে এই ঘটনায় কিন্তু জনমনে বেশ কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। উৎসুক জনতা কিন্তু এখানে এসেছেন এবং ভিড় করছেন এবং আমরা এখানে উপস্থিত হয়ে আরও যেটি দেখেছি যে ডিএমটিসিএল-এর এমডি তিনি কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং তিনি যেটি বলেছেন যে এই ঘটনায় কিন্তু তদন্ত কমিটি করা হবে। তিনি যেটি বারবারই দাবি করেছেন যে মেট্রো চালুর আগে বরাবরের মতোই কিন্তু চেকিং করা হয়, এরপরও কাজের মান নিয়ে কিন্তু প্রশ্ন থাকতে পারে বলে তিনি দাবি করেছেন এবং এই কারণেই কিন্তু তিনি যেটি জানিয়েছেন যে একটি তদন্ত কমিটি করা হবে এবং তদন্ত কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু তিনি জানিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন মেট্রো স্টেশনের অর্থাৎ ডিএমটিসিএল-এর এমডি ফারুক আহমদ তিনি যেটি বলেছেন যে এই দুর্ঘটনায় কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এবং বেলা 2:30টার দিকে কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন সড়ক উপদেষ্টা ফাউজুল কবির এবং তিনি যেটি জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়াও তিনি জানিয়েছেন নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা কেউ যদি বেকার থেকে থাকে তাকে কিন্তু চাকরি দেওয়ার কথা তিনি জানিয়েছেন। এছাড়াও সড়ক উপদেষ্টা যেটি জানিয়েছেন যে এই ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি করা হবে বলে তিনি কিন্তু জানিয়েছেন। তো মেট্রো স্টেশন কিন্তু আমরা জানি যে এই মুহূর্তে কিন্তু মেট্রো চলাচল বন্ধ রয়েছে। এই খবরাখবর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে উপস্থিত রয়েছেন আমার আরও একজন সহকর্মী স্বপন আহমেদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেম, আপনি যেমনটি জানাচ্ছিলেন ঘটনাস্থল থেকে যে এই ঘটনার পরপরই আসলে এই মেট্রো স্টেশনের যেগুলো স্টেশন রয়েছে যেহেতু চলাচল বন্ধ, অতএব এই মেট্রো স্টেশনের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো কিন্তু একেবারে বন্ধ রাখা হয়েছে। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। এর মধ্যে যারা আসলে জানেন না তারা কিন্তু এই মেট্রো স্টেশনে যারা নিয়মিত চলাচল করেন কিন্তু আসলে এই ঘটনা সম্পর্কে জানেন না, তারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন এবং নির্ধারিতভাবেই তারা এখান থেকে ফিরে যেতে হচ্ছে। যদিও এই ঘটনা তারা এখান থেকে আসলে জানার পরে আসলে তারা বেশ কিছু বিষয় নিয়ে অভিযোগও করছেন। তারা বলছেন যে মেট্রো স্টেশনের মতো বা মেট্রো রেলের মতো এত বড় একটি প্রজেক্টে আসলে এ ধরনের ঘটনা তারা কোনোভাবেই কাম্য করেন না। পাশাপাশি তারা বলছেন এই ঘটনায় সুষ্ঠু তদন্ত হোক এবং যারা আসলে এই বিষয়গুলো তদারকি করেন, বিশেষ করে মেট্রো কর্তৃপক্ষ সহ যারা আসলে তদারকি করেন তাদেরকে তারা আসলে বলছেন যেন তাহলে হয়তো বা সঠিকভাবে তারা তদারকি করছেন না, এর কারণেই আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এমনটি মেট্রো স্টেশন বা মেট্রো রেল যারা যাতায়াত করেন বা চলাচল করেন তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করছেন। কেননা এই রকম ঘটনা এর আগেও ঘটেছে। যেটি বলছিলাম যে গত 18ই সেপ্টেম্বর ঠিক ফার্মগেটেই অর্থাৎ ফার্মগেটের যে পিলারে আজকে ঘটনা ঘটেছে সেই ঘটনা পার হয়ে কিন্তু এই সেম ঘটনা ঘটেছিল, যদিও সেদিন কোনো আহত বা নিহতের সংখ্যা ছিল না। তবে যেহেতু মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছে যে আজকে আগারগাঁ থেকে উত্তরা চলাচল করবে, ঠিক কখন নাগাদ থেকে এটি চালু হবে এটি আসলে নিশ্চিত করে তারা বলেননি। তবে যেহেতু তারা বলেছেন যে আগারগাঁ থেকে ঢাকা উত্তরের উত্তর পর্যন্ত চলাচল করবে, কিন্তু এই পেছনের সাইড অর্থাৎ ফার্মগেটের পর থেকে মতিঝিল পর্যন্ত এটি নিয়ে কিন্তু তারা বলেননি। অর্থাৎ নির্ধারিতভাবে বলা যায় যে আজকে এই ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন কিন্তু চলাচল করবেন না। পাশাপাশি তারা যেহেতু বলেছেন যে আগারগাঁ থেকে উত্তর পর্যন্ত চলবে, এটি কিন্তু তারা বলেননি যে কখন থেকে এটি চালু হবে। তো যারা আসলে আসছেন তারা ভোগান্তি স্বীকার করে এখান থেকে যাচ্ছেন, কেননা প্রতিনিয়তই যারা ব্যবহার করেন তারা কিন্তু অনেকেই আসলে ভুলেই গিয়েছেন যারা গণপরিবহন ব্যবহার করতে, তাদেরকে গণপরিবহনে যেতে হচ্ছে, এটি নিয়ে তারা ভোগান্তি প্রকাশ করছেন। পাশাপাশি আরেকটি বিষয় তারা উল্লেখ করেছেন যে কোনো দুর্ঘটনা হলেই আসলে মেট্রো স্টেশন তালাবদ্ধ করে এখানে আসলে কোনো ব্যক্তি থাকে না। যারা জানেন না বিষয়গুলো তারা আসলে জানার চেষ্টা করবেন কার কাছে,
যদি এখানে কোনো ধরনের সিকিউরিটি বা কোনো দিক নির্দেশনার জন্য একটি নোটিশ টানানো থাকতো, তাহলে হয়তো এই সকল সাধারণ মানুষ যারা মেট্রো স্টেশন বা মেট্রো রেল যারা প্রতিনিয়ত ব্যবহার করেন তারা হয়তো এই বিষয়টি জানতে পারত। এই নিয়ে কিন্তু ভোগান্তি রয়ে গেছে। তো আপনি নিশ্চয়ই মিম ইতিমধ্যেই জেনেছেন বা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই ঘটনা তদন্তে ইতিমধ্যে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং গঠন করার কথা জানি। পাশাপাশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরিবারকে 5 লক্ষ টাকা অনুদান এবং তার ফ্যামিলি বা পরিবারে যদি কোনো সদস্য থাকে এরকম চাকরি নেওয়ার মতো মেট্রো রেলে, তাকে হয়তো চাকরি দেওয়ার কথা সড়ক উপদেষ্টা তিনি জানিয়েছেন। তো এখন পর্যন্ত বন্ধ থাকার কারণে ম্যাক্সিমাম যাত্রী যারা আসছেন তারা ভোগান্তি নিয়ে এখান থেকে ফিরে যাচ্ছেন। এই ছিল এখন পর্যন্ত মেট্রো বন্ধ হওয়ার পরে মেট্রো স্টেশনে যারা আসছেন যাত্রীরা ভোগান্তি নিয়ে আমার কাছে সবশেষ অবস্থা। আমরা সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজার মেট্রো স্টেশন এলাকায়, তার আগে ছিলাম ফার্মগেট মেট্রো স্টেশন এলাকায়। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার তাগিদ বিএনপির। আন্দোলন করে বাধাগ্রস্ত না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোটের অভিযাত্রা ক্ষতিগ্রস্ত না করতে জুলাই চেতনা ধারণের তাগিদ জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ারের। আর এনসিপি নেতাদের দাবি জুলাই সনদের আইনি ভিত্তির বিকল্প নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিহত করতে নির্বাচনের বাইরে রাখতে হবে জাতীয় পার্টিকে। 2018 সালের কোটা আন্দোলনের নেতৃত্ব থেকে উঠে আসা রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। জুলাই আন্দোলনে সব রাজনৈতিক দলের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানের মঞ্চ। এ সময় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। সাংঘর্ষিক রাজনীতির পথ পরিহার করে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল, পূর্ণাঙ্গ দলিল, যা বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য জুলাই চেতনা ধারণের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি, সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন এনসিপির সদস্য সচিব। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাইরে রেখেও জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হলো আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করলো। আমার গণ অধিকার পরিষদের ভাইরা, জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনারা মার খেয়েছেন, নুরুল হক নূর ভাইকে রক্ত ঝরাতে হয়েছে। আমরা খুব স্পষ্ট করে বলি, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগকে ফেসিবাদী করেছে যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচন ছাড়া সংস্কার ভালোভাবে করা সম্ভব নয়, তাই নতুন বাংলাদেশের পথে সংস্কার বাস্তবায়নের জন্য নির্বাচনের তাগিদ দেন নেতারা। অন্যদিকে মঞ্চে জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চান শহীদ পরিবারের সদস্যরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পবিত্র ওমরা পালনে 20 নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে ইলাহি আকবর সময় সংবাদকে তথ্য নিশ্চিত করেছেন। জানিয়েছেন ওমরা শেষে লন্ডন ফিরে যাবেন তারেক রহমান। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, লন্ডনে ফিরে তারেক রহমান নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে উল্লেখ করে ফজলে ইলাহি বলেন, তারা সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন। দেশে ফিরে গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন তারেক রহমান। জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করার বিধানে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি।
রবিবার নির্বাচন ভবনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। পরে নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক হয়। 1 ঘণ্টার বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংশোধনের প্রস্তাব ছিল না। বিএনপি এর সাথে একমত পোষণ করে না, এটি গ্রহণযোগ্য নয়। আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেয় গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে বিএনপি। উপদেষ্টা পর্যায়েও চিঠি দেয়া হবে। বলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত। আরপিওর 20 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এতে অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপিও হতবাক হয়েছে। এ সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এই সংশোধনী থেকে সরে এসে আরপিওর 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে। ক্ষমতায় গেলে শিক্ষা, ন্যায় বিচার, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে নতুন দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি তুলে ধরেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের মিশিগানে এক গণসংবর্ধনায় তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ ও মজলুম মানুষের পাশে দাঁড়াবে তার দল। পররাষ্ট্রনীতিতে কারো প্রভুত্ব নয়, পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ার আহ্বান জানান তিনি। আমাদের 1 নম্বরের অঙ্গীকার হচ্ছে জাতির ভাঙ্গাচোরা বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থায় আমরা সবার আগে হাত দেব ইনশাআল্লাহ। যে জাতির মেরুদণ্ড ঠিক নাই, এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সমাজের কোথাও এখন ন্যায় বিচার বা সুবিচার নেই, সব জায়গায় অসতরা বসে আছে। আমরা সেই বিচারটা সমাজে কায়েম করতে চাই। দেশকে অর্থনৈতিক জঞ্জাল থেকে মুক্তি দিতে হবে। গোটা ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরস এটাকে পুরো আবার ঢেলে সাজাতে হবে। বিশ্ব সভায় আমরা কেউ কেউ থেকে বিচ্ছিন্ন না। আমাদের পলিসি হবে সভ্য দেশগুলোর সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আমরা কারো প্রভুত্ব কিংবা দাদাগিরি বা বড় ভাইগিরি আমরা মেনে নেব। সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে একজনের নামে মোবাইল সিম 10টি থেকে 2টিতে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত ধাপে ধাপে কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন সম্ভব। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত বৈঠক বসে। বৈঠকে শাহজালাল বিমানবন্দর সহ সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে বলেও জানান তিনি। বড়ই ভাগাভাগি হয়ে যায়, এইরকম ছোটখাটো ঘটনা ঘটতে থাকবে যে একেবারে যে আমরা সব পুরো এলিমিনেট করে দিতে পারবো তা না। আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে এবং এই তারা যদি পলিটিক্যাল পার্টি তারা যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তবে নির্বাচন আলাদা দিলে ভালো। অবৈধ সিম কার্ড ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের আগে একক নামে নিবন্ধনকৃত সিম কার্ডের সংখ্যা কমিয়ে সর্বোচ্চ 60টি করা হবে। আইটি উপদেষ্টা ওনাকে আমরা অনুরোধ করে আনছিলাম, যেহেতু আমরা চাচ্ছি যে সিম কার্ডগুলি যেন কমানো যায় কিভাবে, দেখি তো এখন একবার ড্রাস্টিক্যালি কমানো যাবে না, আমরা একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। দেশের গণমাধ্যমগুলো ইতিবাচক ভূমিকা রাখায় পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার কমেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যোদ্ধা যাদের আমরা সবসময়। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। গুম ও হত্যাযজ্ঞের 3 মামলায় সাবেক বর্তমান 15 সেনা কর্মকর্তার হাজিরার দিন পেছালো। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গুমের 2 মামলার তারিখ 3 দিন পিছিয়ে 23 নভেম্বর ধার্য করা হয়েছে। আর রামপুরায় হত্যাযজ্ঞের মামলায় তারিখ পেছানো হয়েছে 19 দিন। এদিন গুমের আরেক মামলায় 11 ডিসেম্বরের সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।
গত 22 অক্টোবর গুমের 2 মামলা এবং জুলাই আগস্টের এক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক বর্তমান 15 সামরিক কর্মকর্তাকে। ওই দিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলা 3টির পরবর্তী তারিখ ধার্য করা হয় 5 ও 20 নভেম্বর। বর্তমানে এই 15 সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের সাবজেলে রাখা হয়েছে। রোববার সেনা কর্মকর্তাদের হাজিরার তারিখ পেছানোর আবেদন করে প্রসিকিউশন। 3 দিন পিছিয়ে গুমের মামলার হাজিরার দিন ধার্য করা হয় 23 নভেম্বর। আর রামপুরা হত্যাযজ্ঞের মামলায় দিন ধার্য করা হয়েছে একই মাসের 24 তারিখ। প্রস্তুতি নিতেই তারিখ পেছানোর আবেদন করা হয় বলে জানিয়েছে প্রসিকিউশন। যেটা 20 নভেম্বর ছিল সেটা পরিবর্তিত হয়ে 23 নভেম্বরে পরিবর্তিত হয়েছে এবং স্থানান্তরিত হয়েছে। এটা আমরা প্রসিকিউশনের প্রিপারেশনের কারণে আমরা প্রসিকিউশনের পার্সোনাল ডিফিকাল্টিজ আছে মর্মে উল্লেখ করে এই আবেদনটি করেছিলাম। রামপুরাতে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এখানে আরেকটি 4 জন আসামি করে এখানে ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল, সেখানেও 2 জন সামরিক কর্মকর্তা আছেন। সেই মামলাটিও আমরা তারিখ পরিবর্তনের আবেদন করেছিলাম, সেটিও পরিবর্তন করে 24 নভেম্বর করা হয়েছে। এদিন গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। 21 ডিসেম্বরের মধ্যে এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। জিয়াউল হাসান সাহেবকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে ওই মামলায় সময় প্রার্থনা করা হয়েছে। ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করেছেন। আমরা জানিয়েছি যে এই মামলা ইতিমধ্যে 2টি ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল হয়েছে এবং আরেকটি অংশ ইনভেস্টিগেশন চলছে। আমরা খুব শীঘ্রই ওই মামলা ইনভেস্টিগেশন রিপোর্ট হাতে পেয়ে যাব। এদিকে চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের 20তম সাক্ষী। হাজির করা হয় গ্রেফতার 4 আসামিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের বেসিক শিল্প এলাকায় 2টি কারখানায় গ্যাসের লিকেজ থেকে আগুনে 5 শ্রমিক সহ 6 জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার MS ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং এবং ফেয়ার অ্যাপারেলস লিমিটেড নামে 2টি শিল্প কারখানায় গ্যাস লাইন চালু রেখেই RMS রুম সম্প্রসারণের কাজ চলছিল। এ সময় গ্রাইন্ডিং মেশিন দিয়ে ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, কিন্তু তার আগেই আগুন নিভিয়ে ফেলেন শ্রমিকরা। পরে দগ্ধ শ্রমিক ও এক নিরাপত্তা কর্মীকে উদ্ধার করে পাঠানো হয় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। অফ না করে ঠিক করবো করতে হঠাৎ করে এটার ভিতরে বিকট শব্দ হইতাছে, যে ধোঁয়া বাইরে যায়। তৎনগত আমি যেখানে চাবি আসছিল আমাদের অন অফ করার, ওই চাবিটা আমি বন্ধ করে দিছি। যেহেতু গ্যাসের রুম, গ্যাস লিকেজ থাকতে পারে, তখন বিস্ফোরণ হয়। চিঠি দিয়ে ওনাদেরকে জানিয়ে দেবো যে আসলে এই ধরনের কাজ করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। দগ্ধদের সবার অবস্থাই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে আইসিইউতে। 6 জনের মধ্যে আমরা 5 জনকে ভর্তি রেখেছি আর একজনকে আমরা অবজারভেশন ওয়ার্ডে রাখছি। তো 2 জন আশঙ্কাজনক অবস্থায় আছেন, কারণ ওনাদের শ্বাসনালী পড়েছে। বার্ন ইনস্টিটিউটে দেওয়া তথ্য মতে দগ্ধদের মধ্যে নাজমুল হুদার শরীরে 28%, আল আমিনের 17%, জালাল মোল্লার 14%, সেলিমের 10%, আজিজুল্লাহর 9% এবং নূর মোহাম্মদের শরীরের 2% পুড়ে গেছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে। মালয়েশিয়ায় 47তম আসিয়ান শীর্ষ সম্মেলন শুরু। যোগ দিয়েছেন ট্রাম্প সহ প্রায় 30 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর। দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সেনা সদস্যদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে নাটোর কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাপ্রধান। এ সময় তাকে নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরে কুচকাওয়াজ পরিদর্শন করে কোরের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে ও জাতিসংঘের মিশনে কোর অব ইঞ্জিনিয়ার্সের অনেক সুনাম রয়েছে। এরই ধারাবাহিকতায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সবাইকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পরে তিনি কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। মাছ ধরার 22 দিনের নিষেধাজ্ঞা শেষে নদী সাগরে ট্রলার নিয়ে ছুটছেন জেলেরা।
বেচাকেনায় সরগরম মাছঘাটগুলো। আশানুরূপ মাছ পেয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা অধিকাংশ জেলের। অবশেষে ২২ দিনের অপেক্ষার অবসান, আবারও জাল হাতে মাছ শিকারে জেলেরা। শনিবার মধ্যরাত থেকেই নদী ও সাগরে মাছ ধরতে ব্যস্ততা বাড়ে চাঁদপুর, ভোলা ও পটুয়াখালীর জেলেদের। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ব্যাপক ইলিশ ধরা পড়ায় খুশি সেখানকার মাছ শিকারীরা। রূপালী ইলিশে সংসারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশা তাদের। 5 দিনের একটা অভিযান ছিল, অভিযানটা শেষ করে এখন নদীতে যাইতেছি মাছ ধরার জন্য। নিষেধাজ্ঞা মান্য করে লাস্ট সিজনের গাঙ্গে গেছি, লাস্টে যা জাল মাছি, ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। অবরাত শেষ, আমরা সাগরে গেছি, সাগরে যা মাছ পাইছি, আল্লাহর রহমতে ভালোই মাছ পাইছি। তবে পদ্মা নদীর চাঁদপুর অংশে কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছ না পেয়ে হতাশ জেলেরা। এটা জাল টানতেছি কষ্ট কইরা, মনে মাছ নাই। এই যে 3টা মাছ পাইছি, আমাকে কষ্টকে হারবো। হ্যাঁ, পরে এই যে আঙুর এক নৌকা খরচ আছে 10,000 টাকা, 12,000 টাকা। এর আগে প্রশাসনের পক্ষ থেকে 4 অক্টোবর থেকে 25 তারিখ পর্যন্ত অভয়াশ্রমগুলোতে মাছ ধরা বন্ধ রাখা হয়। এ সময় নিষেধাজ্ঞা সফল করতে অভিযান পরিচালনা সহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হয় জেল জরিমানাও। জব্দ হয় বিপুল পরিমাণ জাল ও চাটকা। পাশাপাশি ভিজিএফ এর সহায়তা দেওয়া হয় নিবন্ধিত জেলেদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের বাইরের খবর। মালয়েশিয়ায় শুরু হয়েছে 47তম আসিয়ান শীর্ষ সম্মেলন। আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি যোগ দিয়েছেন চীন, ভারত, জাপান সহ প্রায় 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সম্মেলনে পূর্ব তিমুর আসিয়ানের 11তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়। সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সভাপতিত্বে থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছে। স্থানীয় সময় রোববার কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান। তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় ট্রাম্পকে। পরে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের 47তম শীর্ষ সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। উদ্বোধনী অধিবেশনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি সমঝোতা নয়, বরং সাহসের প্রতীক। মিয়ানমারের সহিংসতা ও মানবিক সংকট প্রশমনে আসিয়ান কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। 3 দিনব্যাপী সম্মেলনে এবারের মূল আলোচ্য বিষয় বহুপাক্ষিক বাণিজ্য, নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে যৌথ কৌশল নির্ধারণ। সম্মেলনে আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। সম্মেলনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ পূর্ব তিমুর আসিয়ানের 11তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়। সম্মেলনের ফাঁকে দীর্ঘদিনের সীমান্ত বিরোধে জড়িত থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাম্প। দিনটাকে ঐতিহাসিক আখ্যা দেন তিনি। কম্বোডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে বেশ কয়েকটি অর্থনৈতিক চুক্তিও স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের সফর ঘিরে বিক্ষোভ হয়েছে কুয়ালালামপুরে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন। মালয়েশিয়ার পর 6 দিনের এশিয়া সফরের অংশ হিসেবে জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন ট্রাম্প। এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। নাসরিন রুমি, সময় সংবাদ। টানা 2 ওয়ানডে সিরিজের পর আবারও টি-20তে ফিরছে বাংলাদেশ। আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগবে বলে মনে করেন অধিনায়ক লিটন দাস। মিডল অর্ডার ব্যাটাররা ফর্মে না থাকলেও তাদের ওপর আস্থা রাখছেন ক্যাপ্টেন। ক্যারিবিয়ানরা ওয়ানডেতে হারলেও টি-20তে প্রতিপক্ষকে সমীহই করছেন লিটন। ভালো ক্রিকেট খেলতেছি, এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি। অনেকদিন পরে আবার টি-20তে ব্যাক করলাম, পরপর 2টা ওয়ানডে সিরিজ গেছে। সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফরম্যাটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে। যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। 2-1টা সিরিজ এটা হবে, এটাই ক্রিকেট। বড় বড় প্লেয়াররাও ফেল হয়, আমরাও হবো, বাট ওখান থেকে ওভারকাম কিভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, চলাচল সাময়িক বন্ধ। তদন্তে 5 সদস্যের কমিটি, আজই চালু হবে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত। ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার তাগিদ বিএনপির, বাধাগ্রস্ত না করার আহ্বান আমির খসরুর। জাতীয় ইস্যুতে একমত থাকলে বাধা তৈরি করতে পারবে না পরাশক্তি, বলছে জামায়াত।
এবং 20 নভেম্বর সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান। ওমরা পালন শেষে ফিরে যাবেন লন্ডন। দেশের পথে রওনা দেবেন আগামী মাসের শেষে বা ডিসেম্বরের প্রথম দিকে। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।